পাঞ্জাবের ফিরোজপুর ভারত পাকিস্তান সীমান্তের খুব কাছের একটি শহর। ১৯৯০-এর দশকের শুরুতে এই শহরটি ছিল উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানেই বাস করতেন অমরজিৎ সিং বেদি। প্রতিবেশী বা পাড়ার মোড়ের দোকানদারের কাছে তার পরিচয় ছিল অত্যন্ত একঘেয়ে। তিনি ছিলেন একটি সরকারি দপ্তরের সাধারণ ডেটা এন্ট্রি ক্লার্ক। সকালে উঠে সাইকেলে করে অফিসে যাওয়া, টিফিন বক্সে করে আনা রুটি সবজি খাওয়া এবং সন্ধ্যায় বাড়ি ফিরে বাবার সাথে পৈতৃক জমি নিয়ে আলোচনা করা, এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। কিন্তু এই একঘেয়ে জীবনের আড়ালে লুকিয়ে ছিল এক ইস্পাত কঠিন সংকল্প। তিনি ছিলেন এমন একজন মানুষ যার প্রতিটি নিঃশ্বাস ছিল দেশের জন্য উৎসর্গীকৃত, অথচ সেই দেশই তাকে চিনত না। যখন ৯০-এর দশকের শুরুতে পাঞ্জাব অপারেশনের জন্য লোক খুঁজছিল, তখন তাদের প্রয়োজন ছিল এমন কাউকে যার চেহারায় কোনো বিশেষত্ব নেই। অমরজিৎ ছিলেন দীর্ঘকায়, কিন্তু তার চলন-বলন ছিল অতি সাধারণ। ফিরোজপুরের স্থানীয় ভাষায় তার দখল এবং মাটির মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা তাকে এই পদের জন্য যোগ্য করে তোলে। তাকে যখন নির্বাচন করা হয়, তখন তাকে বোঝানো হয়েছিল এই পথে সম্মান আছে, কিন্তু স্বীকৃতি নেই। অমরজিৎ রাজি হয়েছিলেন। যখন কাউকে ডিপ কভার হিসেবে নিয়োগ দেয়, তখন তার পূর্বের সমস্ত পরিচয় মুছে ফেলা হয় না, বরং সেটিকে একটি বর্ম হিসেবে ব্যবহার করা হয়। অমরজিতের ক্ষেত্রেও তাই হয়েছিল। দিনের বেলা ডেস্কে বসে ক্লার্কের কাজ করার সময় তাকে অত্যন্ত মন্থর এবং সাধারণ বুদ্ধির মানুষ হিসেবে অভিনয় করতে হতো, কিন্তু তার কান থাকত সজাগ। ক্যান্টিনে চা খাওয়ার সময় পাশের টেবিলে কারা বসছে, কারা সীমান্তের ওপার থেকে আসা কোনো সংকেত নিয়ে কথা বলছে, সবই তিনি নথিবদ্ধ করতেন তার মগজে। অমরজিতের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তার বাবার সাথে সম্পর্ক। তার বাবা জানতেন ছেলে একজন সামান্য ক্লার্ক, যে জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে না। মাঝে মধ্যে বাবা তাকে তিরস্কার করতেন। অমরজিৎ মাথা নিচু করে শুনে যেতেন। সত্য বলার কোনো উপায় ছিল না। এই মানসিক একাকিত্বই একজন স্পাইয়ের সবচেয়ে বড় শত্রু। ১৯৯০-এর পাঞ্জাব, আগুনের উত্তাপ। সেই সময় পাঞ্জাব জ্বলছিল বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদের আগুনে। পাকিস্তান সীমান্ত দিয়ে নিয়মিত অস্ত্র এবং বিস্ফোরক আসছিল। ফিরোজপুর সেক্টরটি ছিল অনুপ্রবেশের জন্য স্বর্গরাজ্য। অমরজিতের মূল মিশন ছিল ইনফিল্ট্রেশন অ্যান্ড ইন্টেলিজেন্স। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এমন সব মানুষের সাথে বন্ধুত্ব করতে যারা সরাসরি সন্ত্রাসের সাথে যুক্ত না হলেও তাদের সহমর্মী। অমরজিৎ স্থানীয় ধাবাগুলোতে সময় কাটাতেন। তিনি নিজেকে এমন একজন হতাশ যুবক হিসেবে তুলে ধরতেন যার চাকরি নিয়ে ক্ষোভ আছে। এই ক্ষোভ তাকে উগ্রপন্থীদের নেটওয়ার্কের কাছাকাছি নিয়ে গিয়েছিল। শুরু হয় তার ছায়ার জীবনে প্রবেশ। বছরের পর বছর তিনি সীমান্তের বর্ডার হাট, ট্রাক স্ট্যান্ড, চোরাচালান রুটগুলোতে ভেতরকার মানুষের মতো মিশে যান। কখনো তিনি মালবাহী ট্রাকের হেল্পার, কখনো পাকিস্তান থেকে আসা পণ্য বাছাই করা শ্রমিক, কখনো আবার বর্ডারের ধারের দোকানের ক্যাশিয়ার। কেউ তাকে সন্দেহ করত না, কারণ তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু পর্যবেক্ষণ। অমরজিতের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছিল ১৯৯২ সালের একটি ঘটনায়। সীমান্তের ওপার থেকে আরডিএক্সের একটি বড় চালান আসার কথা ছিল, যা দিয়ে চণ্ডীগড় বা দিল্লির কোনো জনবহুল এলাকায় হামলা চালানো হতো। অমরজিৎ তার সূত্র মারফত জানতে পারেন যে একটি ট্রাকে করে ওষুধের পেটির আড়ালে এই বিস্ফোরকগুলো পাচার করা হবে। সমস্যা ছিল সময় খুব কম। তিনি যদি সরাসরি থানায় যেতেন, তবে তার পরিচয় ফাঁস হয়ে যেত। তিনি ডেড ড্রপ পদ্ধতিতে একটি নির্দিষ্ট কালভার্টের নিচে তথ্যটি রেখে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে বৃষ্টির কারণে তার হ্যান্ডলার সময়মতো সেখানে পৌঁছতে পারেননি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অমরজিৎ নিজেই সেই ট্রাকটির পিছু নেন তার পুরনো সাইকেলে করে। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি চেকপোস্টে তিনি উদ্দেশ্যমূলকভাবে ঝামেলা তৈরি করেন, যাতে পুলিশ ট্রাকটিকে দীর্ঘক্ষণ আটকে রাখতে বাধ্য হয়। সেই সুযোগে তিনি একটি পাবলিক বুথ থেকে তার কন্ট্রোল রুমে সংকেত পাঠান। ভোরের আলো ফোটার আগেই ট্রাকটি ধরা পড়ে এবং একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। সেই অপারেশনে ১৮ কেজি আরডিএক্স উদ্ধার হয়। রিপোর্টে লেখা হয়েছিল, ইফ দিস কনসাইনমেন্ট হ্যাড ক্রসড, পাঞ্জাব উড হ্যাভ বার্নড ফর ইয়ার্স। কিন্তু বিপদ ছিল সবসময় তার গায়ে লেগে থাকা ছায়ার মতো। একদিন পাকিস্তানি চক্রের একজন তাকে সন্দেহ করে
এই লোকটা চুপচাপ খুব বেশি নজর রাখে, কাকে খবর পাঠায়। অমরজিৎ সেদিন বাঁচেন শুধু একটি কারণে। তিনি নিজের জুতোর ফিতেটা খুলে বলেছিলেন, আমি গরিব মানুষ, পাওনা না পেলে কে কাজ করে? আমার কি সময় আছে কারোর দিকে তাকানোর? এই সরলতা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। যে হামলাটি হওয়ার কথা ছিল, সে হামলায় হাজারো মানুষ মরত, এটা সেনা রিপোর্টে নিশ্চিতভাবে লেখা। তবুও তিনি কখনো নিজের পরিচয় প্রকাশ করেননি। জীবনের শেষ দিনে তিনি শুধু বলেছিলেন, দেশকে কাজ দিয়েছি, নাম পাবার শখ ছিল না। মৃত্যুর পর তার ফাইলে একটা লাইন লেখে, হি লিভড আননোন, হি সার্ভড উইদাউট নয়েজ, হি সেভড উইদাউট আস্কিং। পাঞ্জাবের মানুষ তাকে চেনে না, কিন্তু তার নীরব কাজ হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে। অমরজিৎ সিং বেদির মতো এজেন্টদের কোনো আনুষ্ঠানিক অবসর থাকে না। 1990-এর দশকের শেষের দিকে যখন পাঞ্জাবে শান্তি ফিরতে শুরু করে, তখন অমরজিতের প্রয়োজনীয়তাও ফুরিয়ে আসে। কিন্তু ততদিনে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি অফিসের ডেস্কে আর সাইকেলের প্যাডেলে খরচ করে ফেলেছেন। অমরজিৎ সিং বেদি কোনো কাল্পনিক চরিত্র নন, তিনি সেই হাজার হাজার নামহীন মানুষের প্রতিনিধি যারা ভারতকে ভেতর থেকে রক্ষা করেন। ফিরোজপুরের সেই সরু গলিগুলোতে আজও হয়তো কোনো ক্লার্ক সাইকেলে করে অফিস যান, যার চোখে লুকিয়ে থাকে হাজারো গোপন রহস্য। এই বীরদের জন্য কোনো কুচকাওয়াজ হয় না, কোনো তেরঙ্গা পতাকায় তাদের দেহ ঢাকা হয় না। তাদের জীবন কেবল একটি গোপন ফাইলে সীমাবদ্ধ থাকে, কিন্তু তাদের ত্যাগের কারণেই আজ ভারতের সীমান্ত সুরক্ষিত। অমরজিৎ সিং বেদি ছিলেন সেই নীরব বিপ্লবের এক নিভৃত সেনানী। অমরজিৎ সিং বেদির গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে দেশপ্রেম কেবল সীমান্তে যুদ্ধ করার নাম নয়। দেশপ্রেম মানে নিজের পরিচয় বিসর্জন দিয়ে, পরিবারের ঘৃণা সহ্য করে, নিঃশব্দে দেশের জন্য কাজ করে যাওয়া। আজ হয়তো ফিরোজপুরের সেই পুরনো দপ্তরে অন্য কেউ বসে ডেটা এন্ট্রি করছেন, কিন্তু অমরজিতের রেখে যাওয়া সেই অদৃশ্য পদচিহ্ন আজও ভারতের গোয়েন্দা ইতিহাসে উজ্জ্বল। অমরজিৎ সিং বেদি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে দেশ সেবার জন্য পদের গরিমা বা প্রচারের আলো প্রয়োজন হয় না। ফিরোজপুরের সেই সরু গলিগুলোতে আজও হয়তো তার ছায়া মিশে আছে, এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর অন্য হাতে দেশের নিরাপত্তার অদৃশ্য চাবিকাঠি। তার মতো সাইলেন্ট স্টার বা নামহীন নক্ষত্ররাই ভারতের আকাশের অতন্দ্র প্রহরী। ইতিহাসের পাতায় নাম না থাকলেও ভারতের প্রতিটি নিরাপদ ভোরে অমরজিৎ সিং বেদির মতো যোদ্ধাদের নীরব অবদান মিশে থাকবে চিরকাল।